Hello, welcome to another new session of Shulagna's Bioblog. Today I will discuss the next part of the enzymology. Enzyme activity is dependent upon some factors such as pH, temperature, substrate concentration, salinity, etc. So the first thing that I will discuss is how enzyme activity is dependent upon pH. Each enzyme has an optimum pH range. At that particular pH, the enzyme shows its activity at its best. Generally, the optimum pH for most of the enzyme is between 5 to 9. প্রত্যেকটা এনজাইমেরই একটা অপটিমাম পিএইচ রেঞ্জ আছে। অপটিমাম পিএইচ হচ্ছে সেই পিএইচটা যেখানে এনজাইমের অ্যাক্টিভিটি সব থেকে ভালো, দ্য বেস্ট, যেই পিএইচে এনজাইম ওর অ্যাক্টিভিটিটা সব থেকে ভালো দেখাতে পারে। তো এনজাইমের এই অ্যাক্টিভিটির ওপরে পিএইচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চেঞ্জিং দ্য পিএইচ আউটসাইড অফ দিস রেঞ্জ উইল স্লো দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম। তো যদি পিএইচের এই রেঞ্জটা চেঞ্জ করে যায় তাহলে কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটাও চেঞ্জ করে যায়। যদি পিএইচ অপটিমাম পিএইচের থেকে কোনো এনজাইমে এমন কোনো এনভায়রনমেন্টে তাকে এক্সপোজ করা হলো যেখানে পিএইচ কম বা বেশি, সেক্ষেত্রে কিন্তু সেই এনজাইমের অ্যাক্টিভিটিটাও কমে যাবে। এক্সট্রিম পিএইচ ক্যান কজ দ্য এনজাইম টু ডিনেচার। উইথ দ্য অল্টারেশন অফ পিএইচ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম চেঞ্জেস। তো আমরা যদি দেখতে চাই যে কেন পিএইচের চেঞ্জের জন্য এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়, তার কারণগুলো হলো এক্সট্রিম পিএইচ কিন্তু এক্সট্রিম পিএইচে এনজাইম ডিনেচার করে যায়। উইথ দ্য অল্টারেশন অফ পিএইচ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম চেঞ্জেস। পিএইচের চেঞ্জের জন্য এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো তাদের যে স্ট্রাকচার সেটাও কিন্তু চেঞ্জ হয়। দিস কন্ট্রিবিউটস টু দ্য ফোল্ডিং অফ এনজাইম মলিকিউল, ইটস শেপ অ্যান্ড দ্য শেপ অফ দ্য অ্যাক্টিভ সাইট। শেপ চেঞ্জ হয়ে যায়, অ্যাক্টিভ সাইটেরও কিন্তু শেপ চেঞ্জ হয়ে যায়। The charge of the amino acids present in the active site also changes with the change of pH. অ্যাক্টিভ সাইটগুলো যে অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে তৈরি হয়, পিএইচের চেঞ্জের জন্য সেই অ্যামাইনো অ্যাসিডের চার্জ চেঞ্জ হয়ে যায়। এর ফলে পিএইচের চেঞ্জের জন্য কিন্তু অ্যাক্টিভ সাইটের যে কনফরমেশনটা সেটাও চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ অফ পিএইচ নট অনলি অ্যাফেক্ট দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম বাট অলসো দ্য শেপ অ্যান্ড বাইন্ডিং ক্যাপাসিটি অফ দ্য সাবস্ট্রেট। পিএইচের চেঞ্জ হলে, এনভায়রনমেন্টাল পিএইচের যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু যে শুধু এনজাইম অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে সাবস্ট্রেটের শেপ, সাবস্ট্রেটের বাইন্ডিং ক্যাপাসিটি এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এনজাইমের রেট অফ রিয়াকশন আর পিএইচের উপর সেটা কীভাবে ডিপেন্ড করছে সেটা আমরা এই গ্রাফের সাহায্যে বুঝতে পারি। এখানে দেখানো হচ্ছে যে এনজাইমের অপটিমাম পিএইচ হচ্ছে 7। এই 7 পিএইচে কিন্তু এনজাইমের তো এখানে দেখাই যাচ্ছে যে এনজাইমটা যখন কম পিএইচ 4 to 5, এই পার্টিকুলার এনজাইমের জন্য তার অপটিমাম পিএইচ হচ্ছে 7, সেজন্য 7-এ ওর অ্যাক্টিভিটিটা সব থেকে হায়েস্ট। এর কমে 4-এ বা 5-এ বা 6-এ কম, অনেক কম। আবার যখন এই অপটিমাম পিএইচ থেকে পিএইচটা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে তখনও কিন্তু ওর অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাচ্ছে। Reducing or increasing the pH away from the optimum pH reduces the rate of reaction because the concentration of hydrogen ion in solution affects the tertiary structure of the enzyme. এই এনজাইমগুলো বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি হয়। এই প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় উইথ দ্য চেঞ্জ অফ দ্য পিএইচ। Here are some examples of optimum pH for some enzymes. কিছু এনজাইমের অপটিমাম পিএইচ এবং তাদের সোর্স এখানে দিয়ে দেওয়া হলো। পেপসিন, তার সোর্স হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা, অপটিমাম পিএইচ 1.5। বিটা গ্যালাক্টোসাইডেস, সোর্স আমন্ড, অপটিমাম পিএইচ 4.5। সুক্রেজ, সোর্স ইন্টেস্টাইন, অপটিমাম পিএইচ 6.2। ইউরিয়েজ, সোর্স সয়াবিন, অপটিমাম পিএইচ 6.8। Catalase, source liver, optimum pH 7.3. Succinate dehydrogenase, source beef heart, optimum pH 7.6. Arginase, source beef liver, optimum pH 9. Alkaline phosphatase, source bone, optimum pH 9.5. The next factor upon which enzyme activity is dependent is temperature. Most of the enzyme catalyzed reaction depends on temperature. The rate of an enzyme catalyzed reaction increases as the temperature raised. Enzyme catalyzed reaction rate কিন্তু টেম্পারেচারের উপরে ভীষণভাবেই ডিপেন্ডেন্ট।
সাধারণত দেখা যায় যে টেম্পারেচার যত ইনক্রিজ করে, যত টেম্পারেচার বাড়ে, তত কিন্তু এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশনের রেটটাও বেড়ে যায়। A 10-degree rise in temperature will increase the activity of most enzymes by 50 to 100%. তো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য এনজাইম অ্যাক্টিভিটি 50 to 100% ইনক্রিজড হয়। লোয়ারিং দ্য টেম্পারেচার স্লোজ ডাউন আ রিয়াকশন। টেম্পারেচার কমে গেলে এনজাইম রিয়াকশনের রেটটা অনেক স্লো হয়ে যায়। এক্সট্রিম হাই টেম্পারেচার ক্যান কজ অ্যান এনজাইম টু লুজ ইটস শেপ। যদি টেম্পারেচার খুব বেশি বাড়িয়ে নিয়ে যাওয়া হয়, মানে এক্সট্রিম হাই টেম্পারেচারে কিন্তু এনজাইমের, যেহেতু এনজাইম প্রোটিন ইন নেচার, খুব বেশি হাই টেম্পারেচারে এনজাইম ডিনেচার করে যায়, তাই জন্য খুব বেশি টেম্পারেচারে কিন্তু আবার এনজাইম অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই হ্যাম্পার্ড হয়, অনেক কমে যায়। তার কারণ হলো এনজাইমের শেপটা নষ্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দ্য এনজাইম স্টপস ওয়ার্কিং। এর ফলে এনজাইম অ্যাক্টিভিটি একদম নষ্ট হয়ে গিয়ে এনজাইমের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। কলিশন বিটুইন অল মলিকিউলস ইনক্রিজ অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মলিকিউলসগুলো রয়েছে রিয়াকশন মিডিয়ামের মধ্যে, তাদের মধ্যে কলিশন রেটটা অনেক বেড়ে যায়। দিস রেজাল্টস ইন মোর মলিকিউলস রিচিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি হুইচ ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন। যত কলিশন বাড়তে থাকে তত এনজাইমের মলিকিউলসগুলোর মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি বাড়ে এবং এর ফলে রিয়াকশনের রেটটা অনেক বেড়ে যায়। Since the molecules moves faster, collisions between enzymes and substrate also increase. যেহেতু এনজাইম এই কলিশনের ফলে এনজাইম আর সাবস্ট্রেটের রিয়াকশন রেটটা অনেক বেড়ে যায়, কারণ তারা খুব ফাস্ট মুভ করতে থাকে মিডিয়ার মধ্যে। At low temperature, the number of successful collision between the enzyme and substrate is reduced because their molecular movement decreases. আবার যদি টেম্পারেচার কমিয়ে নিয়ে যাওয়া হয় তাহলেও কিন্তু দেখা যায় যে এনজাইম রিয়াকশনের রেট অনেক কমে গেছে। তার কারণ হলো ওদের মধ্যে যে সাকসেসফুল কলিশন, সেই কলিশনের রেট কিন্তু অনেক কমে যায়। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, ইনিশিয়ালি দ্য রেট অফ রিয়াকশন উইল ইনক্রিজ বিকজ অফ ইনক্রিজড কাইনেটিক এনার্জি। This graph is showing the effect of temperature on enzyme activity. With increasing temperature, the enzyme activity is increasing at first. যখন টেম্পারেচারটা এখানে বাড়ছে তখন দেখা যাচ্ছে যে এনজাইম অ্যাক্টিভিটিটা ধীরে ধীরে বাড়ছে, বাট যখন 40 ডিগ্রি সেলসিয়াসে রিচ করলো তখন দেখা গেল যে এটা একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে। কিন্তু যখন আবার টেম্পারেচারটা আরও বেশি হয়ে গেল, অর্থাৎ 50 বা 60, তখন কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটা ধীরে ধীরে স্লো ডাউন হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ডিনেচারেশন অফ দ্য প্রোটিন প্রেজেন্ট ইন দ্য অ্যাক্টিভ সাইট। The effect of bond breaking will become greater. Enzymes shows a temperature optimum in between 30 to 50 degrees Celsius. Next is effect of substrate concentration on enzyme activity. Increasing substrate concentration also increases the rate of reaction to a certain point. Once all of the enzyme have bound, any substrate increase will have no effect on the rate of the reaction, as the available enzyme will be saturated and working at their maximum rate. তো এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের রিয়াকশনের হয়ে যখন প্রোডাক্ট ফর্মেশন হয়, তখন যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা বাড়ে ধীরে ধীরে কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়তে থাকে, অর্থাৎ তত বেশি প্রোডাক্ট আমরা পাই। কিন্তু একটা সার্টেন পয়েন্টের পরে কিন্তু সেই রেট আর বাড়ে না, একটা স্যাচুরেশন লেভেল গেইন করে। ধরা যাক কোনো মিডিয়ামের মধ্যে 100খানা এনজাইম মলিকিউল আছে, আমি সেখানে প্রথমে 20খানা সাবস্ট্রেট মলিকিউল অ্যাড করলাম। এই 20খানা সাবস্ট্রেট মলিকিউলের সঙ্গে 20খানা এনজাইম রিয়াক্ট করবে এবং তারপরে আরও 80টা কিন্তু 80 মোর মলিকিউলস এনজাইম মলিকিউলস আর দেয়ার হুইচ ক্যান বি রিয়াক্টেড। এবার এই 80খানা এনজাইম মলিকিউল এখনও ফ্রি আছে। এবার এই মিডিয়ায় যদি আমি আরও সাবস্ট্রেট অ্যাড করি, তো অবভিয়াসলি সেই এক্সেস এনজাইমগুলোর সঙ্গে সাবস্ট্রেটের রিয়াকশানটা বাড়তে থাকবে। কিন্তু যখন ওই 80খানা সাবস্ট্রেট অ্যাড হয়ে যাবে, তখন 80খানা এনজাইম যেগুলো বাকি ছিল, সেই 80খানা এনজাইম কিন্তু 80খানা সাবস্ট্রেটের সঙ্গে রিয়াক্ট করে প্রোডাক্ট ফর্মেশন করবে। আমি তারপরে যদি মিডিয়ার মধ্যে আরও এক্সেস সাবস্ট্রেট অ্যাড করতেই থাকি, তখন কিন্তু তার থেকে বেশি এনজাইম আর রিয়াক্ট করার জন্য থাকবে না, এর ফলে আর বেশি প্রোডাক্ট ফর্মেশন হবে না। তো এই গ্রাফটার সাহায্যে সেটাই দেখানো হচ্ছে যে প্রথমে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়ছে তত কিন্তু রেট অফ রিয়াকশন ধীরে ধীরে বাড়ছে এখানে। কিন্তু একটা সময়ের পরে মানে এখানে দেখা যাচ্ছে পয়েন্ট অফ স্যাচুরেশন, অর্থাৎ এই পয়েন্টে পৌঁছানোর পরে তারপরে যতই আমি সাবস্ট্রেট অ্যাড করি না কেন, এনজাইমের কিন্তু অ্যাক্টিভিটিটা আর বাড়ছে না, এটা একটা প্ল্যাটিউ রিচ করেছে, মানে একটা
স্ট্রেট লাইন অর্থাৎ স্যাচুরেশন পয়েন্টের পরে এনজাইম অ্যাক্টিভিটি আর বাড়বে না। নেক্সট, এফেক্ট অফ স্যালাইনিটি অন এনজাইম অ্যাক্টিভিটি। স্যালাইনিটি বা সল্ট কনসেন্ট্রেশন কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিকে অনেকভাবেই অ্যাফেক্ট করে। Salinity may be important not just in solubility but in promoting enzyme activity. Higher salinity may promote binding of a hydrophobic substrate to an enzyme or of hydrophobic residues to each other within the enzyme to ensure optimal folding for enzymatic activity. Most enzymes cannot tolerate extremely high salt concentration. বেশিরভাগ এনজাইম কিন্তু খুব বেশি হাই সল্ট কনসেন্ট্রেশনে অ্যাক্টিভিটি ওর বেস্ট অ্যাক্টিভিটি শো করতে পারে না। দ্য আয়ন্স ইন্টারফেয়ার উইথ দ্য উইক আয়নিক বন্ডস অফ প্রোটিন। টিপিক্যাল এনজাইমস আর অ্যাক্টিভ ইন সল্ট কনসেন্ট্রেশন অফ 1 to 500 মিলিমোলার। তো বেশিরভাগ এনজাইমের ক্ষেত্রে দেখা যায় যে অপটিমাম সল্ট কনসেন্ট্রেশন হলো 1 to 500 মিলিমোলার। As usual, there are some exceptions such as halophilic algae and bacteria. Halophilic algae or bacteria, halophilic means which can tolerate high salt concentration. So halophilic ব্যাকটেরিয়া এবং হ্যালোফিলিক অ্যালগিগুলো কিন্তু এর থেকেও এই 1 to 500 মিলিমোলার এর থেকে অনেক বেশি সল্ট কনসেন্ট্রেশন তারা টলারেট করতে পারে। কাজে এই সমস্ত ব্যাকটেরিয়া বা অ্যালগির মধ্যে যে সমস্ত এনজাইম প্রেজেন্ট আছে তারা কিন্তু হাই সল্ট কনসেন্ট্রেশনে ওদের অ্যাক্টিভিটি শো করতে পারে। At low salt concentration, the charged amino acid sides of the enzyme molecules will attract each other. Thus, the enzyme become denatured and develop inactive precipitate. তো লো সল্ট কনসেন্ট্রেশনে একটা এনজাইমের যে অ্যামাইনো অ্যাসিড গ্রুপগুলো যেগুলো রয়েছে, চার্জড অ্যামাইনো অ্যাসিড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড অন্য অ্যামাইনো অ্যাসিডকে অ্যাট্রাক্ট করে। এর ফলে এনজাইমের যে নর্মাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু ডিনেচার হয়ে যায়, বিকজ প্রোটিনের স্ট্রাকচারটা চেঞ্জ করে যায়। অ্যাজ এ রেজাল্ট লো সল্ট কনসেন্ট্রেশনে যেটা হয় ব্যাকটেরিয়ার এনজাইমের নর্মাল কনফরমেশনটা নষ্ট হয়ে এনজাইম অ্যাক্টিভিটিটা অনেক ফল করে যায়। At high salt concentration, blockage of regular charged group occurs. New interaction will occur and enzyme precipitate will also occur. Like low salt concentration, high salt concentration-এও কিন্তু রেগুলার যে নর্মাল গ্রুপগুলো প্রেজেন্ট রয়েছে একটা এনজাইমের মধ্যে সেগুলো কিন্তু ব্লকেজ হয়ে যায় এবং এর ফলে নর্মাল একটা এনজাইমের নর্মাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেক স্লো ডাউন হয়ে যাবে। ইন্টারমিডিয়েট সল্ট কনসেন্ট্রেশন এটা একদমই আইডিয়াল। ইন্টারমিডিয়েট সল্ট কনসেন্ট্রেশন যেটা আমাদের ব্লাডের নর্মাল স্যালাইনিটি 0.9%, সেই নর্মাল স্যালাইনিটিতে যে কোনো এনজাইম সব থেকে ভালো অ্যাক্টিভিটি শো করতে পারে। This graph is showing the salt concentration, increasing salt concentration at the rate of reaction. With increasing salt concentration, the enzyme activity is increasing at first and then it will slow down and the rate of reaction is also increasing. এই গ্রাফে দেখানো হচ্ছে যে 0.1 বা 0.2 সল্ট কনসেন্ট্রেশনে একটা এনজাইমের কিন্তু রেট অফ রিয়াকশনটা অনেক কম, কিন্তু যখন দেখা যাচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে মানে আমাদের বডির যে অপটিমাম সল্ট কনসেন্ট্রেশন অর্থাৎ 0.9 সেখানে কিন্তু এনজাইমের অ্যাক্টিভিটিটা সব থেকে ভালো রয়েছে এবং আবার যখন সল্ট কনসেন্ট্রেশনটা বাড়ছে তখন কিন্তু এনজাইমের অ্যাক্টিভিটিটা ধীরে ধীরে ডিক্রিজড হয়ে যাচ্ছে। আচ্ছা, সল্ট কনসেন্ট্রেশন কীভাবে কী মানে সল্ট কনসেন্ট্রেশন কোন কোন জিনিসগুলোকে চেঞ্জ করে? চেঞ্জ ইন স্যালাইনিটি, ইট অ্যাডস অ্যান্ড রিমুভস ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স, ডিসরাপ্টস বন্ডস, ডিসরাপ্ট 3D শেপ, disrupts attraction between charged amino acid, affect 2 degree and 3 degree structure. 2 degree means secondary, 3 degree means tertiary structure of protein. And salt concentration also denatures protein. Next হলো denaturant. Denaturant মানে যে the agents which can denature enzyme or যেহেতু এনজাইমগুলো সাধারণত প্রোটিন ইন নেচার, so denaturants are those which can denature the protein or enzyme molecule. Most common denaturants are heat, detergent, acids and bases, agitation, reducing agent, heavy metal ion, alcohol, etc. তো এইগুলো হচ্ছে ডিনেচারেন্ট। আর সেই ডিনেচারেন্টগুলো কীভাবে একটা এনজাইমের স্ট্রাকচারটাকে হ্যাম্পার করে বা এনজাইমকে ডিনেচার করে, হিট যেমন হাইড্রোজেন বন্ড আর হাইড্রোফোবিক ইন্টারাকশনের যেগুলো রয়েছে হাইড্রোজেন বন্ডগুলোকে ডিসরাপ্ট করে দেয়, হাইড্রোফোবিক ইন্টারাকশনগুলোকেও নষ্ট করে দেয়।
ডিটারজেন্ট হাইড্রোজেন বন্ডের ওপর তার একটা এফেক্ট আছে। অ্যাসিডস অ্যান্ড বেস এগুলো সল্ট ব্রিজ ব্রেক করে এবং হাইড্রোজেন বন্ডকেও ব্রেক করে। অ্যাজিটেশন হাইড্রোজেন বন্ড অ্যান্ড হাইড্রোফোবিক ইন্টারাকশনকে ডিস্টার্ব করে। রিডিউসিং এজেন্ট ব্রেক ডাউন ডাইসালফাইড বন্ডস। হেভি মেটাল আয়ন্স generally transitional metal ion, those will affect disulfide bonds of any enzyme. Alcohol also break down hydrogen bond and hydrophilic interaction. Therapeutic enzyme can be used as therapeutic. It can be administered individually or along with other drugs and treatments. এনজাইম সাপ্লিমেন্ট ফর এনজাইম ডেফিসিয়েন্সি, কিছু কিছু এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য আমাদের কিন্তু কিছু কিছু ডিজিজ হতে পারে, যার জন্য এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া হয় অ্যাজ থেরাপিউটিক। যেমন প্রোল্যাক্টোজাইম ট্রিটস ল্যাকটোজ ইনটলারেন্স, কিছু কিছু মানে পার্সনের দেখা যায় যে ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য তাদের শারীরিক অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রোল্যাক্টোজাইম দেওয়া হয়। কোলাজিনেস ট্রিটস স্কিন আলসার। অ্যাসপারাজিনেস ইউজ টু ট্রিট লিউকিমিয়া। স্ট্রেপ্টোকাইনেস অ্যাডমিনিস্টার টু পেশেন্ট ইমিডিয়েটলি আফটার হার্ট অ্যাটাক। অ্যান্ড অ্যাক্টিভেজ ফর ব্রেকিং আপ ক্লটস অ্যান্ড হার্ট অ্যাটাক। অনেক সময় ক্লট ফর্মেশন হয়ে আমাদের আর্টারিজগুলো ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাক্টিভেজটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেই ক্লটগুলো ব্রেকডাউন করে যায়, এর ফলে নর্মাল ব্লাড ফ্লোটা চালু থাকে। এনজাইম রেগুলেশন is of two types: constitutive enzyme. According to enzyme regulation, enzyme can be divided into two types: constitutive enzyme and regulated enzyme. Constitutive enzymes are those which are needed at the same level all of the time. মানে আমাদের বডিতে যে এনজাইমগুলো সবসময় একই মাত্রায় প্রেজেন্ট আছে এবং সবসময় তাদের অ্যাক্টিভিটি মোটামুটি একই রকম থাকছে। আর রেগুলেটেড এনজাইম হচ্ছে রেগুলেটেড এনজাইম নিডেড আন্ডার সাম কন্ডিশনস বাট নট আদার্স। কিছু কিছু স্পেশাল কন্ডিশনে বা কিছু কিছু স্পেশাল সময়ে এই রেগুলেটেড এনজাইমগুলো কাজ করে। যেমন ল্যাকোপেরানের যে এনজাইমগুলো সেগুলো কিন্তু যখন বডিতে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখনই কিন্তু ল্যাকোপেরানের এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়, অন্য সময় নয়। সবসময় কিন্তু ল্যাকোপেরানের এনজাইমগুলো অ্যাক্টিভেটেড থাকে না। যখন বডিতে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে বা ল্যাকটোজের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন ল্যাকোপেরানের এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়, সেটা ল্যাকটোজকে ব্রেকডাউন করে, এবং ল্যাকটোজের কনসেন্ট্রেশন যখন আবার কমে যায় তখন ল্যাকোপেরান কিন্তু শাটডাউন করে যায়। দিস ইজ দ্য এন্ড অফ টুডেস সেশন। থ্যাংক ইউ।